এটা রাজকুমার রামচন্দ্রের হার। মহারাজ জনককে এটা দিও। এই হার ওনার সৌভাগ্য বয়ে আনবে। আর কথায় আছে না, সৌভাগ্যের লক্ষ্যে পৌঁছনোর পথে অনেক বাধা আসে। আর এইবার মহারাজ জনকের কাছে বাধা ছিল তার প্রতিবেশী রাজা সুধন্য, যে মিথিলার এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে চাইছিলেন। তিনি সেই সব সাহায্য সামগ্রী মিথিলায় পৌঁছনোর আগেই লুট করলেন। মিথিলার দিকে এগিয়ে চলো। রাজা জনকের ওপর যে বিপদের ছায়া পড়েছে, এই সময়ে প্রতিবেশী পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? আরে আপনারা ছেড়ে দিন এই বাচ্চাটাকে, ছেড়ে দিন ওকে, ও একটা শিশু। সরে যাও, ছেড়ে দাও ওকে। সরো সরো, তোমরা পেছনে সরো, ছেড়ে দাও, সরে যাও সবাই। ওঠো বাবা। খুব খিদে পেয়েছিল মহারাজ, আমার পেট এটুকু খাবারে ভরে না যে। আমি বুঝতে পারছি বাবা, কিন্তু আমি বিশ্বাস করি যে এই বিপদের সময়টা একদিন কেটে যাবে। তাহলে ধরে নিন সেই বিপদের ছায়া সরে গেছে মিথিলা নরেশ। বিপদের সময় যে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই প্রকৃত প্রতিবেশী রাজন। সেই জন্যই আমি রাজা সুধন্য আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। অভাবের সময় সামান্য সাহায্য অনেকটা প্রয়োজনীয় হয়ে ওঠে রাজা সুধন্য, কিন্তু মিথিলার এই সংকটের সময় আপনি তো পুরো সাম্রাজ্য তুলে নিয়ে আসলেন। আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আমি বিশ্বাস করি ভবিষ্যতে একদিন মিথিলাও অবশ্যই আপনার সাহায্যে আসতে পারবে। বর্তমানেই যেটা হতে পারে তার জন্য ভবিষ্যতের অপেক্ষা কেন মহারাজ? কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ আপনার সামনেই রয়েছে মিথিলা নরেশ। আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। আমি বুঝিয়ে দিচ্ছি। রাজা সেই যে প্রজা আর রাজ্যকে রক্ষা করতে পারে। এই ভয়ঙ্কর আকালে আমি মিথিলাকে রক্ষা করেছি। তাহলে কি এটা উচিত নয় যে এবার মিথিলার শাসনভার আমার হাতে তুলে দেওয়া হোক? রাজা সুধন্য! না না মহারাজ, না, এটা সমর্পণ নয়, সমর্পণ নয়, এটা সম্বন্ধ। আপনি মিথিলাকে আমার রাজ্যের সঙ্গে সংযুক্ত করে দিন। দাঁড়াও তোমরা! এই সব কিছু এই মুহূর্তে ফেরত নিয়ে যাওয়া হোক। আমার এই সাহায্যের কোনো রকম প্রয়োজন নেই।
আর এই সাহায্যের জন্য ধন্যবাদ। আর এই মিথিলা হলো আমার মাতৃভূমি। মা আর মাতৃভূমি নিয়ে কখনো ব্যবসা করা যায় না, যে কোনো রকম প্রাণনাশের হুমকি আসলেও। মা প্রাণ দান করে, কিন্তু আপনার অনুর্বর জমি আপনাদের প্রাণ হরণ করবে মহারাজ। তাই একে ত্যাগ করাই আপনার পক্ষে মঙ্গলজনক। এটা আপনার নিজস্ব রাজ্যের নীতি হলেও হতে পারে সুধন্য, কিন্তু এই মিথিলাতে মা অসুস্থ হলে তার সুস্থতা কামনা করা হয়, তাকে ত্যাগ করা হয় না কখনোই। আমাদের আপনার এই সাহায্য আর আপনার এই জিনিসপত্রের কোনো দরকার নেই। আপনি খুব বড় ভুল করছেন মহারাজ। এবার যা যা মিথিলার সঙ্গে হবে তার জন্য দায়ী আপনি হবেন। সুধন্য, আপনি প্রতিবেশী হওয়ার দায়িত্বটা আপনার নিজের মতো করে পালন করার চেষ্টা করেছেন। এবার মিথিলার এই রাজা হওয়ার ধর্মটা আমি আমার মতো করে পালন করব। এরা প্রত্যেকে আমার প্রজা নয়, এরা আমার সন্তানের মতো। আর বাবা মা তার নিজের সন্তানের ভালোটা এবং মন্দটা ভালোভাবে বুঝতে পারে। আপনি আমার অতিথি, তাই এই মুহূর্তে আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমার মধ্যে নেই। তবে আমার এবং আমার সন্তানদের কোন পথে হাঁটা উচিত তা কিন্তু আমি ভালো করে জানি। আমি আপনাকে একটা শান্তিপূর্ণ প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আপনি মানলেন না। কোনো ব্যাপার না, কিন্তু পরের বার আমি এক বিশাল সেনাবাহিনী নিয়ে মিথিলায় আসব। তারপর দেখি অনাহার আর মহামারীতে জর্জরিত এই রাজ্য আমার সেনাবাহিনীর সামনে কিভাবে নিজের অস্তিত্ব বাঁচায়। যখন ব্যক্তি নিরাশার জালে বাঁধা পড়ে, তখন একটাই অস্ত্র যা তাকে রক্ষা করতে পারে: আস্থা আর বিশ্বাস। মহারাজ জনকও এই বিপর্যয়ের সম্মুখীন হওয়ার জন্য এই মহা অস্ত্রেরই প্রয়োগ করলেন। তিনি ঋষি শতানন্দের পরামর্শে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য মিথিলায় এক মহাযজ্ঞ আরম্ভ করলেন। কি অদ্ভুত সংযোগ মহারাজ! আপনার মাতাপিতা সন্তান সুখের জন্য যজ্ঞ করলেন, আর মহারাজা জনক সন্তানরূপী প্রজাদের সুখের জন্যে মহাযজ্ঞ করলেন। আমার আর সীতার মিলন গাথা আমাদের জন্মের আগেই রচিত হয়ে গেছিল। এরকম প্রতিকূল পরিস্থিতিতে যজ্ঞের আয়োজন করা তো অত্যন্ত কঠিন ছিল, তাই না মহারাজ? নিঃসন্দেহে, কিন্তু তখনও মহারাজা জনকও কোনো অবস্থাতেই আশা ছাড়েননি। মহাযজ্ঞ অনেক দিন ধরে চলল। মিথিলাবাসীদের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল, আর সংকটের এই সময়ে রাজা জনকের কাছে মজুদ ভোজন সামগ্রী শেষ হয়ে আসছিল। আকাশ যেন করুণায় চোখের জল ফেলতে ভুলে গেছিল। সূর্যদেব নিজের সম্পূর্ণ তেজের দ্বারা মিথিলাকে বিদীর্ণ করছিলেন। মহারাজ, ভাড়ার ঘরে প্রজাদের দেবার জন্য অন্যের একটি দানাও আর অবশিষ্ট নেই। মহর্ষি, আজ ইন্দ্রদেব একেবারে প্রসন্ন হলেন না বলে মনে হলো। এবার এই মহাযজ্ঞে আমি আর কি আহুতি দিতে পারি আমায় একটু বলুন না। ভূমিশোধন মহারাজ। কৃষকদের কষ্ট দূর করবার জন্য আপনাকে স্বয়ং কৃষক হতে হবে।
একজন মা ঘুমিয়ে পড়ার পর যখন তার সন্তানের খিদে পায় তখন সে তার মাকে আঁচড়ে দিয়ে ডাকে। এই ধরিত্রী মাও ঘুমিয়ে আছে মহারাজ। এই মাকে আপনাকে জাগাতে হবে। কিন্তু তার জন্য শারীরিক সক্ষমতার প্রয়োজন মহারাজ। আপনি সামান্য অন্ন গ্রহণ করলে ভালো হবে মহারাজ। মহারাজ, আপনি তো একদিন আমায় বলেছিলেন মহর্ষি যে আমার প্রজাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমাকে তাদের মতন করে জীবন ধারণ করতে হবে। আমার প্রজারা এখন না খেয়ে আছে, না খেয়ে আছে তারা। अंतिम रोटी स्वयं न खाई, बाट प्रजा की क्षुधा मिटाई। আজ মিথিলার শস্য ভাণ্ডারে অন্যের একটা দানাও নেই, আর মিথিলার মাটিতে শস্যের উৎপাদন কখনোই সম্ভব নয়। শত্রুকে পরাজিত করার আনন্দ তখন পাওয়া যায় যখন তার বিশ্বাস আর আশা শেষ হয়ে যায়। এবার আনন্দ পাবো জনককে পরাজিত করে। আজ মিথিলার মাটি জনক আর মিথিলার প্রজাদের রক্তে ভিজে যাবে। ভূমি শোধন এই যজ্ঞের সব থেকে কঠিন অংশ মহারাজ। এই নিষ্ফলা জমিকে লাঙল দিয়ে খুঁড়ে ভূমি মায়ের থেকে উর্বরা শক্তি ফিরিয়ে দেবার মিনতি করতে হবে মহারাজ, যাতে যজ্ঞের কারণে আসা বর্ষায় ধরিত্রীতে এলে খাদ্য উৎপাদনে সক্ষম হয়। এই ভূমি যতক্ষণ না চাষযোগ্য হচ্ছে ততক্ষণ থামবেন না মহারাজ। প্রথম পাক শেষ হয়েছে সোনা। এটা এটা শুধুমাত্র আমার দায়িত্ব মহারানী। আপনি চলে যান। আমি আপনার অর্ধাঙ্গিনী মহারাজ। সপ্তপদী নেবার সময় সব দায়িত্ব অর্ধেক পালন করা আমার ধর্ম। আপনার সাথে সুখ অনেক ভোগ করেছি, আজ আপনার সঙ্গে আমারও ঘাম পড়লে ভূমির সঙ্গে আমার সম্পর্ক আরো গভীর হয়ে যাবে। চলুন মহারাজ,
উঠুন। মহারাজ, সুধন্যের রাজা তার বিশাল সেনার সাথে এদিকেই আসছেন। দ্বিতীয় পাকও শেষ হয়ে গেছে পুত্র। জনক, হেরে গেছে তোমার বিশ্বাস জনক। এখনো সময় আছে, অধীনতা স্বীকার করো। অন্যথায় বর্ষার জলে নয়, কিন্তু রক্তে এই মাটি অবশ্যই ভিজে যাবে। ধনুর্ধরেরা, চলো পুত্র, সামনে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে। চলো, না হলে আমাদের প্রাণ যেতে পারে। মা, যে রাজা এই ভয়ঙ্কর আকালের সময়ও আমাদের সঙ্গ ছাড়েননি, ওনাকে আমরা এভাবে ফেলে রেখে কোথাও যাব না মা। দেখবে মা, রাজা ঠিক উঠে দাঁড়াবেন।
ধরিত্রী মা আপনাকে এই উপহার দিয়েছেন রাজন। আপনি কন্যা রত্ন পেয়েছেন। একে স্বীকৃতি দিন মহারাজ।